রমজান স্পেশাল আজকে তৈরি করে দেখাবো একই ভিডিওতে ৮ রকমের দারুণ টেস্টি ইফতার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে মুড়ি দিয়ে দুটো দারুণ টেস্টি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম মতো মুড়ি নিয়েছি, চাইলে আপনারা বেশি করেও মুড়ি নিয়ে নিতে পারেন। এবার এই মুড়িগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এই মুড়িগুলোকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য মুড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তারপর মুড়িটাকে একটু ভালো করে ভিজিয়ে নেব। তারপর এক্সট্রা যে পানিটা আছে সেটাকে পুরো ফেলে দেব। তো মুড়ির মধ্যে থেকে পানিটা কিন্তু আমি পুরোটাই ফেলে দিয়েছি। এবার এই মুড়ির মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, একটু বেশি করেই ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ কুচি দিয়েছি তাই অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা, আর অল্প করে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মুড়িগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যেন মুড়িটা খুব ভালোভাবে ভিজে যায়। সেই জন্য এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। বন্ধুরা, ঘরে যদি আটা ময়দা কোনো কিছুই না থাকে আর আপনাদের স্ন্যাক্স খেতে মন চায়, তাহলে কিন্তু ঝটপট মুড়ি দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। বিকেলবেলায় চা কফির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো মুড়িগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে মুড়িটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন মুড়িগুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেসন। তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, আর চালের গুঁড়োটা দিলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। এবার সব কিছুকে একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। তো এই মুড়ির ডোটা বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখার সময় অনেকটা টাইট মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই, অল্প করে একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। তো 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন অনেকটা আঠালোও হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে এসে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। তো হাতের মধ্যে অল্প করে একটু মুড়ির মিশ্রণটা নিয়েছি, তারপর এগুলোকে ছোট ছোট করে স্ন্যাক্স তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে অনেকটাই ছোট তৈরি করছি, আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা যে কোনো শেপে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। আর এরকম একটু পাতলা পাতলা ছোট ছোট করে তৈরি করলে কিন্তু অনেকটাই কিউট মনে হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি ছোট ছোট করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো বানিয়ে রেখে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন, তবুও কিন্তু এটা নরম হবে না, অনেকটাই মুচমুচে থাকবে। তো আমি ছোট ছোট করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এবার আমি মুড়ি স্ন্যাক্সগুলো ভেজে নেব। এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে, তখন একটা একটা করে মুড়ি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই মুড়ি স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু হবে। তো সবগুলো স্ন্যাক্স আমি একসঙ্গে ভেজে নেব, যেহেতু আমি অল্প করে তৈরি করে নিয়েছি। তো সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর এই স্ন্যাক্সগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এবার এই স্ন্যাক্সগুলোর একদিকটা যখন হালকা কালার চলে এসছে, তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর কত সুন্দর কালারও চলে এসছে। এবার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একবার হলেও এই পদ্ধতিতে মুড়ি স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। তো এবার দেখুন তেলটা ঝরিয়ে নিয়ে সবগুলো স্ন্যাক্স আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু গরম গরমের থেকেও অনেকটা মুচমুচে হয়ে যায়। তো বন্ধুরা, এবার আমি এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি।
তারপর আমি আপনাদের আরও একটি স্ন্যাক্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চিড়া নিয়েছি, আর এই চিড়াটাকে খুব ভালো করে চেলে নিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। যেহেতু চিড়ার মধ্যে অনেকটাই নোংরা থাকে, তাই খুব ভালো করে চেলে নিয়ে খুব ভালো করে এটাকে মুছে নিতে হবে। তো খুব ভালো করে মুছে নিয়ে এবার এই চিড়াটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। চিড়াগুলোকে কিন্তু আমি একেবারে ফাইন পাউডার করব না, একটু হালকা সুজি যেই রকম হয় ঠিক সেই রকমভাবে রাখবো। তো চিড়াটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো চিড়াটা দেখুন আমি কিন্তু খুব বেশি পাউডার করিনি, একটু সুজির মতোই দানা দানা ভাব রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিড়ার পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। তো এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আরও একটা কাজ করে নিতে হবে। এখানে আলাদা একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার শুধুমাত্র পানি দিয়ে বেসনের গোলাটা রেডি করে নিতে হবে। তো এখানে যতটা পরিমাণ মুড়ির স্ন্যাক্স তৈরি করবেন সেই অনুযায়ী অল্প করে কিন্তু বেসনটা গুলে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ মতো মুড়ি নেব, তাই সেই জন্য এখানে 3 চামচ মতো বেসন গুলে নিচ্ছি। তো বেসনটা বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব। আর বেসনটা কিন্তু খুব বেশি পাতলা করে গুলতে হবে না, একটু ঘন করেই গুলে নিতে হবে। তো দেখুন বেসনটা ঠিক আমি এইরকম ঘন করেই গুলে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আরও একটা বাটির মধ্যে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে অর্ধেকটা মতো নিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা আলুতেই কিন্তু হয়ে যাবে। তো আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা যদি ছোট সাইজের আলু নেন তবে কিন্তু একটা আলুতেই হয়ে যাবে। তো আলুটাকে দেখুন আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু গ্রেট করা গাজর। আপনাদের হাতের কাছে গাজর না থাকলে না দিলেও হবে। তো দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর একটু বেশি পরিমাণেই ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা রসুন বাটা। আপনাদের হাতের কাছে চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে মুড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মুড়ির পরিমাণটা বাড়াতে চান তাহলে আলু আর এই বেসনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার মুড়ির মধ্যে অল্প করে বেসন দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু পুরোটা বেসন দিয়ে দেব না, অল্প করে বেসন দিয়ে মেখে নেব। তারপর আমি বাকি বেসনটাও দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু আরও বেসন লাগবে, খুব বেশি নরম করে ফেলা যাবে না। তো আমি অল্প অল্প করে বেসনটা দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো বেসনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। যদি মনে করেন রেস্টে না রাখবো তাও কিন্তু হবে। তো এবার হাতের মধ্যে অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি নিজের পছন্দ মতো শেপে এগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো দেখুন আমি এটাকে হালকা চৌকো শেপে তৈরি করে নিচ্ছি। আর একটু পাতলা করে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর অনেকটাই মুচমুচে হবে। তো দেখুন একটু পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। তো একটা নাস্তা তৈরি করা হয়ে গেলে এটাকে সাথে সাথে চিড়ার মধ্যে আমি রেখে দেব। তো বন্ধুরা এই জন্যই আমি চিড়াটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন, তাও কিন্তু হয়ে যাবে। তো দেখুন একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ভালো করে চ্যাপ্টা করে শেপ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। রমজান মাসে ইফতারিতে আপনারা ঝটপট এরকম স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। খুব বেশি সময়ের কিন্তু দরকার হয় না, শুধুমাত্র সেদ্ধ করা আলু থাকলে আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার কিন্তু আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব।
আর বন্ধুরা আপনারা যদি এইভাবে এগুলোকে তৈরি করে ফ্রিজে স্টোর করেও রমজান মাসে খেতে চান তাও কিন্তু হবে। তো এগুলোকে হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এটা যখন উল্টে দেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তারপর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে আর এগুলো অনেকটাই মুচমুচে হবে। তো বন্ধুরা আজকের এই মুড়ি স্ন্যাক্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন সবগুলো নাস্তাই কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে। এবার একটা একটা করে সবগুলোকে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে আমি ধনেপাতা চাটনি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা মুড়ি দিয়ে স্ন্যাক্স তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের পেঁয়াজ দিয়ে 2 রকমের পাকোড়া তৈরি করে দেখাবো। তো প্রথমে যে পাকোড়াগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একটু মোটা সাইজের পেঁয়াজগুলো কেটে নেব। তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো একটু মোটা করেই কেটে নিতে হবে, কারণ এই পেঁয়াজের পাকোড়াগুলো যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে পাতলা করে কেটে নিলে। তো একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে। তো বন্ধুরা এই পেঁয়াজের পাকোড়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই। শুধুমাত্র কয়েকটা পেঁয়াজ থাকলে, অল্প কিছু মশলা থাকলেই পেঁয়াজের পাকোড়াগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো 4টা পেঁয়াজই আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার এই লবণটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মথলে নিতে হবে। এইভাবে মথলে নিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর এই পেঁয়াজের মধ্যে থেকে অল্প অল্প পানিও ছেড়ে আসবে। তো পেঁয়াজটা মথলে নেওয়ার পর আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। আর একটু মুচমুচে ভাব আনার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে অল্প করে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো বন্ধুরা যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা অল্প তাই আমি মশলাগুলো অল্প অল্প নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখানোর সময় একটু টাইট মনে হচ্ছিল দেখে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে পানির পরিমাণটা একেবারেই সামান্য দিতে হবে, তা না হলে কিন্তু এই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। তো আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ঠিক এইরকমভাবে এটা রেডি করে নিতে হবে। তো এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য অল্প অল্প করে এটাকে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আজকের এই পাকোড়া রেডি হয়ে যাবে। তো আমি এখানে ছোট ছোট করে পাকোড়াগুলো তৈরি করে নেব, তাই ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো আপনারা যদি পাকোড়াগুলো একটু বড় বড় করে বানাতে চাচ্ছেন তাহলে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা তুলে নিয়ে দিয়ে দিতে হবে। তো আমি একটা একটা করে সবগুলোই পাকোড়া একসঙ্গে ভেজে নেব, যেহেতু আমি অল্প করে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলেও এই রমজান মাসে এই পদ্ধতিতে পেঁয়াজের পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা বাড়িতে কোনো রকম সবজি আনা না থাকলে আপনারা এইভাবে পেঁয়াজের পাকোড়াগুলোকে ভেজে নিয়ে রান্না করেও কিন্তু আপনারা সেহরিতে খেতে পারেন। ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন একদিকটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা পেঁয়াজটা একটু মোটা করে কাটতে বলেছিলাম, দেখুন পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো একটু মোটা করে কেটে নিলে কিন্তু পেঁয়াজটা পুড়বে না, খেতে ভীষণ ভালো লাগবে। আর সাইডে যে পেঁয়াজগুলো আছে সেগুলো পুড়ে গেলে কিন্তু এই পাকোড়াগুলো তেতো লাগতে পারে। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা একটা করে পাকোড়াগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে বড় একটা ছাকনার মধ্যে উঠিয়ে নিচ্ছি।
আর পাকোড়াগুলোকে একটু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিলে দেখবেন অনেকটাই মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি। এবার এই পাকোড়ার সঙ্গে খাওয়ার জন্য 4টা কাঁচামরিচকে ছাকনার মধ্যে রেখে একটু করে ভেজে নেব, তাহলে এটা বিট লবণ মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই গোটা গোটা কাঁচামরিচগুলো আপনারা তেলের মধ্যে কিন্তু ডাইরেক্ট ফেলে দিবেন না, তা না হলে কিন্তু এগুলো অনেক জোরে ছিটকাবে, তখন কিন্তু হাতে পায়ে তেল ছিটকে পড়বে। তো কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, একটা পেঁয়াজের পাকোড়া আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি দারুণ টেস্টি পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখিয়ে দেব। তো তার জন্য আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপর এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে এই পেঁয়াজগুলো কিন্তু মোটা করে কাটতে যাবেন না, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে উপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজের মধ্যে আলু ব্যবহার করব। যদি আপনারা আলু ব্যবহার না করতে চান তো পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। তো দেখুন আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। আর এই আলুর মধ্যে কিন্তু একটুও পানি নেই। এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা, তার সাথেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে প্রথমে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাহলে আলু আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে। আর এর মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসবে। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বেসন আর চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন পানি না দিয়েই কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি পাকোড়ার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা সেদ্ধ ডিম ব্যবহার করব। চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরও একটু বেশি করেও দিতে পারেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে ডিম দিয়ে এই পাকোড়াগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ডিম দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো ডিমটাকে কুচি করে কেটে নিয়ে এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য এই মিশ্রণটা কিন্তু এখন একেবারে রেডি। এবার আপনারা যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলোকে একটু হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো আলুর টিকির মতো করে শেপ দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন। তো দেখুন একটা একটা করে সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এই পাকোড়াগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন একদিকটা হালকা কালার চলে এসছে, আমি উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। তো পাকোড়ার দুই দিকই খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই পেঁয়াজের 2 রকম টেস্টের পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, পেঁয়াজের পাকোড়া তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সঙ্গে টমেটো আর বেগুনের চপ তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে একটা ছাকনা রেখেছি, তার মধ্যে 1 বাটি বেসন দিয়ে দিলাম। আর তার সাথেই হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বেসনের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু চপগুলো অনেকটাই মুচমুচে তৈরি হয়। আর বেসনের গোলা তৈরি করার আগে এইভাবে একটু চেলে নিতে হবে, তাহলে গোলার মধ্যে একটুও কিন্তু দলাভাব হবে না, খুব সুন্দরভাবে এটা মিক্স করে নেওয়া যাবে। তো বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ টেবিল চামচ মতো কালো জিরা নিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চিনিও দিয়ে দিয়েছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি,
রঙের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু আদা রসুন বাটা। সমস্ত উপকরণ কিন্তু আমি অল্প করেই নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এখানে যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে হাফ বাটি পানি দিয়েছিলাম, তারপর পুরোটাই দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আরও পানি লাগবে। তো 1 বাটি পানি দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আবারও হাফ বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 1.5 বাটি পানি দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে 1.5 বাটির জন্য কিন্তু 1.5 বাটি পানি লাগলো। এবার এই ব্যাটারটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও করতে হবে না। তো ঠিক এই রকমই ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার এখানে আমি নিয়েছি 3টা টমেটো আর একটা বেগুন নিয়েছি। তো বেগুনটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এই 3টা টমেটো আমি চপের জন্য গোল গোল করে কেটে নেব। তো টমেটোগুলো কিন্তু আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোটা দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা করে কাটছি না, একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবেই কিন্তু টমেটোগুলোকে কেটে নিতে হবে। তো 3টা টমেটোকে কেটে চপের জন্য আমি কয়েক পিস নিয়ে নেব, আর বাকিগুলো কিন্তু আমাদের কাজে লেগে যাবে। তো এখান থেকে ভালো ভালো পিসগুলো আমি কয়েক পিস উঠিয়ে রেখে বাকিগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এগুলো আমাদের কিন্তু এখন কাজে লেগে যাবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি টমেটোর চপ তৈরি করে নিচ্ছি, তাই এখানে ওই কুচি করা টমেটোগুলোকে রান্না করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। তারপর যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, আর একেবারে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। আর তার সাথেই ঝালের জন্য অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এবার সব কিছু মশলাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু এই মশলাটা 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালোভাবে গলে যাবে। ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা এই মশলাটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো 3টে বড় সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আর তার সাথে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে গেলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু আমি আপনাদের এই চপগুলো তৈরি করে দেখাবো। আর আরও একটা সুবিধা হলো এই একটা আলুর পুর দিয়ে আপনারা 2টো চপের রেসিপি দেখতে পাবেন। তো আমি আপনাদের খুবই অল্প সময়ের মধ্যেই চপগুলো তৈরি করে দেখাবো। চাইলে আপনারা রমজান মাসের ইফতারিতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আলুর পুরটা কিন্তু এবার আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এই আলুর পুরটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি চপগুলো তৈরি করে নেব। তো আলুর পুরটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো যে টমেটোর পিসগুলো আমি করে রেখেছিলাম সেগুলোর সমান করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে চ্যাপটা করে দেখুন তৈরি করে নিয়েছি। আর একটা টমেটোর পিসে কিন্তু আমাদের 2টো এরকম আলুর পুর লাগবে। তো আলুর পুরের ওপরে টমেটোটা রেখে দিয়ে ওপরে আরেকটা আলুর পুর রেখে দিয়েছি। তো দেখুন এইভাবে করে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। তারপর টমেটোটাকে পুরো এইভাবে ঢেকে দিতে হবে। তো খুব ভালো করে আমি টমেটোটাকে আলুর পুর দিয়ে ঢেকে দিয়েছি।
তো সবগুলো টমেটোর চপ কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। আর যে প্লেটের ওপর তৈরি করে রাখবো এখানে কিন্তু আমি অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপর এই চপগুলোকে রেখে দিচ্ছি। তো অবশ্যই অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে রাখবেন, তাহলে চপগুলো তুলে ভাজতে সুবিধা হবে। তো দেখুন আমি এখানে 5টা মতো চপ তৈরি করে নিয়েছি। তো এটা এক সাইডে সরিয়ে রেখে এবার আমি বেগুনটা কেটে নেব। তো বেগুনের চপটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, তো তার জন্য বেগুনটা একটু মোটা মোটা করে কাটতে হবে। তো এখানে আমি মোটা করে কেটেছি, তবে এর মধ্যে থেকে আবারও আমি অল্প করে কেটে দেব। তো দেখুন বন্ধুরা, পুরোটা কিন্তু কাটবো না, অল্প করে কেটে দিয়েছি। তো বেগুনটা কিভাবে কাটলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে বাকি বেগুনের পিসগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। তো একটু মোটা করে কেটে নিয়ে মধ্যে থেকে আবারও এটাকে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সবগুলো পিস আমি এভাবে রেডি করে নেব। তো আমি একটা বেগুন দিয়ে কিন্তু 4টা মতো চপ তৈরি করব, তাই এখানে 4টা পিস করে নিয়েছি আর সবগুলোর মধ্যে থেকে কেটে নিয়েছি। এবার এই বেগুনের পিসের মধ্যে অল্প করে একটু মশলা মাখিয়ে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মরিচের গুঁড়ো আর লবণটাকে পুরো বেগুনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে এগুলো ভাজার পর খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো বেগুনের পিসের মধ্যে আমি খুব ভালো করে লবণ মরিচটা লাগিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। তো এভাবে করে চ্যাপ্টা করে নিয়ে এই বেগুনের পিসের মধ্যে এই আলুর পুরটা রেখে দিতে হবে। তো এইভাবে করে সবগুলো বেগুনের পিসের মধ্যে আলু ঢুকিয়ে আমি রেডি করে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু আমি এই বেগুনের চপগুলোই প্রথমে ভেজে নেব, আর শেষে আমি আপনাদের টমেটো চপগুলো ভেজে দেখিয়ে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু টমেটোগুলো কাটার সময় বেগুন কাটিনি, টমেটোটা রেডি করে নেওয়ার পর সব শেষে বেগুনটা কেটেছি। কারণ প্রথমেই বেগুনটা কেটে রেখে দিলে কিন্তু বেগুনের ওপরটা অনেকটাই কালো হয়ে যেত, সেই জন্য আমি কাটিনি। তো 4টা বেগুনের পিস কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার বেগুনের চপগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই ব্যাটারটাও কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এবার এখানে 1 চামচ হালকা গরম তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে বেগুনের পিস এইভাবে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এখানে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই একটা একটা করে পিসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে একসঙ্গে 3টা বেগুনের চপ ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, তো আমি 3টা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি বেগুনের চপগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ভেতরের বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন চপগুলোর কালারটা খুব সুন্দর এসছে আর মুচমুচেও হয়েছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুনি তো আমরা অনেক খেয়েছি, বেগুনের চপ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর এই চপের আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার এই চপটা কেটে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই বেগুনের চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো বেগুনের চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের টমেটোর চপটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে এই বেসনের ব্যাটারের মধ্যে একটা করে পিসগুলোকে ডুবিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি একটা ছেড়ে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। তারপর এক সাইডে একটু সরিয়ে রেখে আরও একটা চপ এখানে দিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমি এখানে 3টে করে চপ ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই দুটো চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো ঠিক একইভাবে চপগুলো ছেড়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে চপগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখুন চপগুলোর খুব সুন্দর কালার আসলে আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু একটুও তেল তেল ভাব নেই, খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার এই চপগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এই চপগুলোও কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো বন্ধুরা, 2 রকম চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে 2 রকম পাকোড়া তৈরি করে দেখাবো।
তো তার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। এবারে আলুর চিপস পাকোড়াগুলো একটু মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ম্যাগি মশলা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে আলুর চিপস পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। যে বাটি মেপে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি প্রথমে পানি দিয়ে দিলাম, তারপর একসঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও পানি লাগবে। তো প্রথমে 1 বাটি পানি দেওয়ার পর আরও হাফ বাটি পানি দিয়ে দিয়েছি। তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আলুর এই চিপস পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে যদি এই বেসনের ব্যাটারটা খুব ভালো করে রেডি করতে পারেন। তো তার জন্য এখানে পরিমাণগুলো একটু মেপে মেপে নিলে খুব ভালো হয়। তো আমি এখানে যেহেতু 1 বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই অনুযায়ী 1.5 বাটি হয়, আর তার জন্য কিন্তু 1.5 বাটি মতোই পানি লেগেছে। তো দেখুন এখানে অল্প একটু পানি দিয়ে বাকি পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা চামচ দিয়ে আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। তো এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি আলু চিপস পাকোড়া তৈরি করার জন্য 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আলু দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আলুর চিপসগুলো কিন্তু অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না। যেভাবে আলুর চিপস তৈরি করার জন্য আলু কেটে থাকি সেভাবে কিন্তু কাটতে হবে না, তার থেকে একটু মোটা করে কাটতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাটছি। তো দেখুন আমি খুব বেশি পাতলা করে কিন্তু কাটিনি। তো এবার সবগুলো কেটে নেওয়ার পর আমি সাথে সাথে পানির মধ্যে দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি 2 বার পানি পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটা কাপড়ের ওপর রেখে দিতে হবে, যেন এর আলুর মধ্যে একটুও পানি ভাবটা না থাকে। তো এর মধ্যে যদি পানি থাকে আর যদি এগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবান তবে কিন্তু ব্যাটারটা আরও অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আর যদি আপনারা এরকম কাপড়ের উপর রেখে না আলুগুলোকে শুকিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নেবেন, কারণ এই আলুগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন আলুগুলোকে একটু উল্টে পাল্টে শুকিয়ে নেওয়ার পর এবার এই বেসনের মধ্যে একটু হালকা গরম তেল দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখুন আমি ঠিক এইভাবে ডুবিয়ে নিয়ে এগুলোকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে এই আলুর চিপস পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমি নিজে থেকে এগুলোকে আলুর চিপস পাকোড়া বলেছি। তো আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন এগুলোকে আপনারা কে কী বলেন। তো এগুলো হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এগুলো ছেড়ে দেওয়ার পর একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, তাহলে ওপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর এগুলো হালকা গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন অনেকটাই মুচমুচে তৈরি হয়। আর সবগুলো কি সুন্দর ফুলকো তৈরি হয়েছে। তো ঠিক একইভাবে সবগুলো চিপস পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা ইফতারিতে কিন্তু আমাদের প্রত্যেক দিন স্ন্যাক্স না হলে হয় না। তো আপনারা চাইলে খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই স্ন্যাক্সগুলো বানাতে পারেন। তো বন্ধুরা এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের এই চিপস পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সেই সাথে বন্ধুদের শেয়ার করে দেবেন। তো বন্ধুরা একটা রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আলু দিয়েই আরও একটি দারুণ টেস্টি ইফতার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আবারও 2টো আলু নিয়ে নিয়েছি। আর আলু দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলু দুটোকে ভালো করে গ্রেট করে নেব।
তো আমি এখানে মিহি করে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা একেবারেই কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হয়। তো আলু দুটোকে গ্রেট করে নিয়ে এবার এগুলোকে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার খুব ভালো করে পানি পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি। আর আলুর মধ্যে কিন্তু একটুও কষ ভাব নেই। এবার খুব ভালো করে চিপে নিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে, যেন এই আলুর মধ্যে একটুও পানি না থাকে। তো খুব ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি। এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু সুন্দর কালার আনার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা, আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর একটু চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে, আর এর মধ্যে থেকে হালকা হালকা পানিও ছেড়ে আসবে। তো দেখুন অল্প অল্প কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। এবার এখানে এই স্ন্যাক্সগুলো একটু মুচমুচে তৈরি করে নেওয়ার জন্য 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু পানি দিতে হবে না, এমনিতেই মাখানো হয়ে যাবে, কারণ আলুর মধ্যে এমনিতেই ভেজা ভাব ছিল। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। তো এগুলোকে আমি একটু গোল করে চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। তো এই আলুর স্ন্যাক্সগুলো আমি একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি, তাহলে খুব অল্প সময়ে ভেজে নেওয়া হয়ে যাবে, আর অনেকটা মুচমুচেও তৈরি হবে। তো দেখুন একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে হালকা কালার চলে আসলে আমি উল্টে দিচ্ছি। তো এগুলো আমি হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব। আর যখন এগুলোর হালকা কালার চলে এসেছে তখন মিডিয়াম টু লো আঁচে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এটা অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু এর কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা আজকের এই আলুর স্ন্যাক্স রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার আমি এই স্ন্যাক্সগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি, আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।